শুরু হচ্ছে গল্প পাঠ। রাতটা ছিল দুর্যোগের। রচনা সমরেশ মজুমদার। গল্প পাঠে বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং সোমা সাহা। নির্দেশনা সোমা সাহা। আবহ বিপ্লব গঙ্গোপাধ্যায়। পরিবেশনা বাংলা অনলাইন। গল্প পাঠ রাতটা ছিল দুর্যোগে। দিনটা ছিল দুর্যোগের। আকাশে আলো ছিল না এক ফোঁটা। ঠান্ডা বাড়ছিল হু হু করে। পুরা কাঠের মতো মেঘ চাপ চাপ হয়ে ঝুলছিল, যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। দিন ফুরোবার আগেই রাত নামল। সেই সঙ্গে দাঁতালো হাওয়াটা নেমে এলো খোলা পৃথিবীতে। এখনো বৃষ্টি নামেনি এই রক্ষে। রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বললেই চলে। স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল। এই অবস্থায় একজন ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে। বয়স তার 40-এর ওপরেই। একটু মোটাসোটা ভালো মানুষ গোছের চেহারা। হনহনিয়ে হাঁটছেন আর বারবার পেছন ফিরে দেখছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন, তখন তার মুখটা চক খড়ির মতো সাদা দেখালো। সেটা ঠান্ডায় যতটা নয়, আতঙ্কে তার থেকে ঢের বেশি। ওর শরীরে শীতের পোশাক আছে, তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন। সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা। হাতে একটা ব্যাগ, যেসব ব্যাগ নিয়ে মহিলারা আপিসে যান আর কি, সেই রকমের। পায়ে মোজা এবং পামশু গোছের জুতো। দ্রুত চলার জন্য ভদ্রমহিলা খুব হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন। পাশের বাড়ির দরজাগুলো সব বন্ধ। একটু আলো চোখে পড়ছিল না কোথাও। বাঁক ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। সামনে একটি বাড়ির দোতলার জানলায় একটু আলো দেখা যাচ্ছে। কাঁচের আড়ালে দাঁড়িয়ে কেউ যেন কথা বলছে। ভদ্রমহিলা দেরি করলেন না, ছুটে গেলেন একতলার দরজায়। প্রাণপণে বেলের বোতাম চিপে ধরলেন। সেই মুহূর্তে তার চোখ পিছন দিকে চলে গেল। দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে। উপর থেকে গলা ভেসে এলো, কে? দয়া করে দরজা খুলুন প্লিজ, আমাকে বাঁচান। দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল। একজন মাঝবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি? একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি। ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন। তিনি তাড়াতাড়ি বলে উঠলেন, আসুন, নিশ্চয়ই আসবেন। ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন। ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন। সেটা খুবই প্রয়োজন ছিল ওর। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ? হ্যাঁ, না ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। দৌড়চ্ছিলেন কেন? মনে হচ্ছিল বলবো কেন, স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল। রাস্তায় তো আজ একটাও লোক নেই, তাই ভয়ে। ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন। ভদ্রলোক বলেন, সে কি, এ পাড়ায় এমন কাজ করার সাহস কে পাবে? তিনি সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, না, কেউ তো নেই। ছিল ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন। বেশ, থাকেও যদি তাহলে আপনার কোনো ভয় নেই। আমার স্বামী সরকারি অফিসার, সবাই ওকে চেনেন। স্ত্রী পরিচয় দিতেই
স্বামী এগিয়ে এলেন। শোনো, আমার মনে হয় ওনাকে 1 কাপ গরম দুধ দিলে ভালো হয়। না, দুধ দুধ আমি খাই না। ভদ্রলোক হাসলেন। বেশ, কফি চলবে? না না, আমার এসব লাগবে না। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন। আচ্ছা, এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন? ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন। কাজে। আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলেই মাইনে কাটে। টাকার প্রয়োজন বলে এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম। ভদ্রলোক সমব্যথীর গলায় বললেন, সকালে অবশ্য আবহাওয়াটা কিন্তু এত খারাপ ছিল না। ও স্ত্রী বললেন, তাহলে আপনি চাকরি করেন? বাড়িতে আর যারা আছেন আর কেউ নেই ভাই? ভদ্রমহিলা মুখ তুলছিলেন না। তিনি রুমালে চোখ মুছলেন। ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে। স্ত্রীর সেটা ভালো লাগলো না। একটু সময় যেতেই জিজ্ঞেস করলেন, আপনার স্বামী? প্রশ্নটা ইচ্ছে করেই শেষ করলেন না। তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। এইরকম খারাপ আবহাওয়ার সন্ধেই ছিল সেদিন। ভদ্রলোক কিছু বলার আগেই ও স্ত্রী জিজ্ঞেস করলেন, তারপর উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয়। ইস! কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না। তার মানে? আমার কথা পুলিশ বিশ্বাস করেনি। কালো গাড়িটা কেউ ধরতে পারেনি, কিন্তু আমি দেখেছি। দেখেছেন মানে? যখন আমি একা একাই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে। যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না। গাড়িতে কে থাকে দেখেছেন? না, মুখ দেখতে পাইনি। হ্যাঁ, প্রথমে গাড়িটাকে দেখেছিলাম একবার। তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পিছন পিছন আসতে লাগলো। ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন। ভালো করে রাস্তাটা দেখে ফিরে এসে তিনি বললেন, আচ্ছা, আপনি কত দূরে থাকেন? সামনের রাস্তা ধরে মিনিট 4 গেলে বাঁদিকে 3 তলা কাঠের বাড়িটায় থাকি আমি। ও, সামান্যই পথ। আপনি নিশ্চিন্ত থাকুন, বুঝলেন, আমি আপনাকে পৌঁছে দেব। না না, আপনি কেন যাবেন? ছি ছি, এসেই বিব্রত করছি। তার উপর মোটেই বিব্রত করেননি, বুঝলেন। ভদ্রলোক বড় গলায় বললেন, প্রতিবেশীকে যদি সাহায্য না করতে পারি, যদি অন্যের প্রয়োজনেই না লাগি, তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন বলুন তো? আপনার শরীর এখন কেমন লাগছে? ভদ্রমহিলার মুখে সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে। সোজা হয়ে বসেছেন। বললেন, ভালো, আমি এখন যেতে পারবো। শুনুন, আপনাদেরকে কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। না না না, তা হয় না, বুঝলেন। যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন, তারপর আর আপনাকে আমি একা ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে, বুঝলেন। কাল থেকেই আমি পুলিশকে বলবো আপনাকে ওয়াচ করতে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? বুঝলেন, কর্তব্য, এসব কর্তব্যের মধ্যেই পড়ে। ভদ্রলোক অত্যন্ত উদার গলায় বললেন। ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। চাপা গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্বামী অবাক হলেন। কেন? আমি কি করেছি? তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ? এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই। ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন। তোমার কিচ্ছু মনে নেই? মানে? আমারও একটা কালো গাড়ি ছিল, আর আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি। করার সময় তাই মনে হয়েছিল, কিন্তু পরেও তো দেখতেও যায়নি আর খবরও নিইনি। তার মানে তোমার গাড়িতে? নাও হতে পারে। শুনলে তো, এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে। স্ত্রীর উত্তেজনা কমল। তিনি মনে করে বললেন, তুমি তখন বলতে গাড়িটা যেন কিরকম। সব সময় ড্রাইভারের কথা শুনতো না, তাই তো বিক্রি করে দিলাম।
ভদ্রলোক উসখুস করলেন, চলি। ও, উনি কিন্তু অনেকক্ষণ বসে রয়েছেন। শোনো, যে জন্য তোমাকে ডাকলাম, তুমি তুমি রিভলভারটা নিয়ে যাও। রিভলভার? হ্যাঁ, যাচ্ছই যখন, তখন সাবধান হয়ে যাওয়াই ভালো। বেশ, দেখি বলে ভদ্রলোক আলমারির দিকে এগোলেন। ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন, যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি। ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন। আপনার কোনো ভয় নেই, উনি পৌঁছে দিয়ে আসবেন। আচ্ছা, আপনার বাড়ির ফোন নম্বর কত? আমার বাড়িতে তো ফোন নেই। ও, বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম, তাই বললাম। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল? খুব সাধারণ গলায় জিজ্ঞাসা করলেন ভদ্রলোকের স্ত্রী। বছর 2 আগে। ইতিমধ্যে ভদ্রলোক তৈরি হয়ে গিয়েছেন, বেরিয়ে এলেন ওনারা। ওরা নিচে নেমেই ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন। এখন রাস্তায় ঘন কুয়াশা, স্ট্রিট ল্যাম্পগুলোকেও কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন, দেখুন তো, আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে। আরে কষ্ট কেন বলছেন, এটা আমার কর্তব্য। কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পিছন ফিরে তাকালেন। সেটাকে লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন। তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা। না পেয়ে বললেন, কই, কেউ তো নেই। পায়ের আওয়াজ শুনলাম যে। ঠিক আছে, আপনি একটু কাজ করুন, আপনি এগোন, আমি পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে সে বেটা ছাড়া পাবে না। না না, তার দরকার হবে না। ওই যে জুতোর দোকানটা এসে গেছে, আমি ঠিক যেতে পারবো, আপনি চলে যান। ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন। এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল। তারপর দুটো হেডলাইটে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা। ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন, কিন্তু গাড়িটা দাঁড়ালো না, সমান গতিতে তাদের পেরিয়ে চলে গেল। দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা। ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন, না। হ্যাঁ, আমিও, বুঝলেন না। ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না, বললেন, চলুন, আপনাকে পৌঁছে না দিয়ে কিন্তু আমি ফিরবো না। কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার স্বামী কি করতেন? মাস্টারমশাই ছিলেন। কিরকম বয়স ছিল? এই আপনারই বয়সী। ভদ্রলোক ঢোক গিললেন। উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ তাই বলেছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ভদ্রমহিলা বললেন, আমি এসে গিয়েছি, হার চিন্তা নেই। ও, বাড়িটায় তো আলো জ্বলছে না। পুরনো বাড়ি, দোতলায় আমি ছাড়া কেউ থাকে না, 3 তলাটা বন্ধ। চলুন, আপনাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি। না না, কোনো দরকার হবে না, আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব, আর আমার কোনো ভয় নেই। বেশ, তাহলে আমি চলি, বুঝলেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন, ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন। কয়েক পা হাঁটার পর মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলেন। তিনি ঘুরে দাঁড়ালেন, লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। রিভলভার উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো। একটা গাড়ি যেন আসছে, কিন্তু তার হেডলাইটটা নেভালো। সেটা জ্বললে তিনি দেখতে পেতেন। দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে এলেন তিনি। গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া মাত্রই তিনি চলে যাবেন, কিন্তু সরে আসা মাত্রই শব্দটা কেমন যেন থেমে গেল। ভদ্রলোকের শরীরে কাঁটা ফুটল। এই কুয়াশায় দাঁড়িয়ে হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল। তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এক দৌড়ে পিছন দিকে চলে এলেন। ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটাকে দেখতে পেয়ে পেছনে তাকালেন। না, কেউ নেই। তার মনে হলো
একা ফিরে যাওয়া ঠিক হবে না, থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে। কিন্তু ফোন কোথায় পাওয়া যাবে? ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন। তিনি দ্রুত কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন, অথবা ওকে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে ভদ্রলোক কোনো রকমে নিজেকে সামনে নিলেন। সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলে কিছুই নেই। কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়েছে। ওপাশের দরজাটা ভাঙা, অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন।